এই মাসে আপনারা জানেন অবৈধভাবে অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই গণতন্ত্র হত্যাকারী অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী সাম্রাজ্যবাদী অপশক্তির কেরানক ৭১-এর পরাজিত শক্তিদের পৃষ্ঠপোষকতায়, তাদের সহযোগিতায়, জঙ্গিদের সহযোগিতায় আজকে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে। জি, সেই প্রসঙ্গটাতে আসি। আপনারা বলছেন যে জঙ্গিদের সহায়তায় অবৈধভাবে ক্ষমতা দখল, সেই প্রসঙ্গটিতে আমি কথা বলতে চাইবো আপনার সাথে। কিন্তু আপনি কেন আসলে ওই বৈঠক প্রসঙ্গে বলবেন না? এটা কি কোনো গোপন বৈঠক? এই বৈঠক প্রসঙ্গে বলবো না, আপনাকে পরে বলবো আমি ফোনে। আচ্ছা, এই বৈঠকে কারা ছিলেন, কি নির্দেশনা, এই বিষয়ে কিছুই জানানো যাবে না? না, এই বৈঠকে আমরা ছিলাম কি ছিলাম না এই ব্যাপারে, এই বৈঠক হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আপনার আমি ব্যক্তিগতভাবে বলবো, এইখানে আমি কোনো কথা। আমি তো আসলে ব্যক্তিগতভাবে শুনে মানে মানুষের জানলে কি কোনো সমস্যা আছে? কারণ এই খবরটি এসেছে এটি আসলে আর এইটুকু অন্তত গোপন নাই যে ২৬শে জুলাই একটা বৈঠক হয়েছে, এবং তারপরে জানতে পারছি সেই বৈঠকে আপনি ছিলেন। আমার সাথে কিছুদিন আগে হ্যাঁ, ২৬শে জুলাই আমাদের সাথে কোনো বৈঠক হয়নি। আচ্ছা, আপনাদের সাথে পরে হয়েছে? বৈঠক হয়েছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আপনাকে। আচ্ছা, ঠিক আছে, বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তাহলে তো মানে একটা সন্দেহ থাকে যে কোনো গোপন বৈঠক, কি নির্দেশনা, মনে হয় স্পষ্ট হলে মানুষের বুঝতে সুবিধা হতো। একটা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক আমি একটু স্ক্রল করছিলাম, সেখানে একটা ছোট্ট ভিডিও দেখছিলাম যে সেখানে হয়তো সেই অফিসিয়াল ফেসবুকে বা কেউ শেয়ার করেছেন এরকম, শেখ হাসিনার সাথে কয়েকজন কর্মী, নেতা কর্মীদের দেখা করতে দেখা যাচ্ছে। খুব চেনা মুখ দেখলাম না সেখানে। শেখ হাসিনা কথা বলতে বলতে বলছে, ধাক্কা দিচ্ছ কেন, ধাক্কা দিও না, এরকম শোনা যাচ্ছে। মানে তিনি কি এখন নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন তাদের সাথে, নেতা কর্মীদের সাথে? না না না, এটা আমার মনে হয় এটা ঠিক না। যেটা হয়েছে এটা তাহলে বেক, বাট আগেরও হতে পারে, আমি জানি না যে এটা সম্প্রতি কিনা। আগের হতে পারে, এটা না, এটা ঠিক না। আচ্ছা, তাহলে তো আমি আসলে বৈঠক সম্পর্কে কিছুই জানতে পারলাম না। না জানানোর কি কোনো নির্দেশনা আছে আপনাদের উপর? আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না। কি অদ্ভুত, একটা বৈঠক হয়েছে কিন্তু বৈঠক সম্পর্কে কিছুই জানানো যাচ্ছে না। বা কারা গেলেন, কেন গেলেন, কারা গেলেন না, যারা গেলেন না তারা গেলেন না কেন, এই বিষয়গুলো আসলে অনেকই প্রশ্ন ছিল। যাক, যেহেতু আপনি কোনো মন্তব্য করবেন না, তাহলে আমি যাই। সামনে নির্বাচন ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানাচ্ছে সরকার। সেখানে আসলে এই প্রথমে এই প্রশ্নটা করতে চাই, নির্বাচন হলে আপনাদের লাভ নাকি না হলে? মানে আপনাদের দলীয় তো কোনো একটা জায়গা আছে যে হলে আপনাদের কি সুবিধা বা অসুবিধা, না হলে কি অসুবিধা, যেহেতু আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। দেখেন, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায়, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ জনগণের দাবিকে সামনে তুলে ধরেছে, জনগণ সেই দাবির প্রতি সমর্থন জেনে আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, এবং যারা গণতন্ত্র দিতে চায়নি জনগণ তাদেরকে প্রতিরোধ করেছেন, তাদেরকে বিদায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, এবং জনগণের ভোটের রায় নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক হিসেবে নেয়, এবং তারা মনে করে এটাই গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। যে কোনো নির্বাচন হলে এই আওয়ামী লীগ তো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন আপনি যে কথা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না, সেটা তো নির্বাচনের পরিবেশিত নাই, কার অধীনে নির্বাচন যাবে কি যাবে না তো প্রশ্ন সেখানে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, যে পরিস্থিতি, তাতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বোঝা যাচ্ছে যে তারা আসলে নির্বাচন করতে পারবে না। এই পরিস্থিতিতে ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনাদের জন্য আসলে রাজনৈতিকভাবে সেটি সুবিধাজনক নাকি না হলে সেটি সুবিধাজনক? আমরা তো মনে করি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না, অতীতে পারে নাই। এরশাদ সাহেব নির্বাচন করেছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে, টিকে থাকতে পারেনি। ৯৬ সালে বেগম খালেদা যে একতরফা নির্বাচন করেছিল, এবং আপনি জানেন ১ মাসও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা নির্বাচন করতে চায় তারা, জনগণ তাদেরকে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেয় না, কারণ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হয় না। এই কারণে জনগণই তাদেরকে সাময়িকভাবে জনগণকে নির্যাতন করে, জনগণের উপর অত্যাচার, হত্যা করে যদি কেউ নির্বাচন করতে চায়, একতরফা নির্বাচন করতে চায়, জোর করে নির্বাচন করতে চায়, নির্বাচন করতে পারে, কিন্তু সেই নির্বাচনী প্রতিনিধিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। যেমন করে আসলে ২৪শে আপনারা নির্বাচন করেছেন এবং তারপরে ক্ষমতাচ্যুত হয়েছেন, এরকম কোন পদ্ধতিতে নাকি অন্যরকম কিছু? ২৪শে যেটা ক্ষমতার পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করে, পুলিশ হত্যা করে, সাধারণ ছাত্রদের হত্যা করে, সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করে। আপনার সেদিন মনে আছে সাধারণ ছাত্রদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।
কিন্তু যখন 5ই আগস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করেন, গণতন্ত্রে হত্যা করে, তখন স্লোগান পরিবর্তন হয়ে গেল, বঙ্গবন্ধু নয় বাংলাদেশ। আজকে সেই আন্দোলনে যারা ছিল তারা বলছেন জুলাই কোনো আন্দোলন না। প্রফেসর এম.এ. আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি বলেছেন জুলাই কোনো আন্দোলন না, এটা জুলাই হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। আজকে আনু মোহাম্মদের নাম তো নিশ্চয়ই আপনি জানেন। তিনি বলেছেন এই যে ডক্টর ইউনূস তথাকথিত জুলাই যে ঘোষণা দিয়েছেন, বলছেন এটা ইতিহাস বিকৃতি করার জন্য এই ঘোষণা দেওয়া হয়েছে। তারা কিন্তু যারা ওই আন্দোলনের সাথে ছিল তারা বুঝছে এটা প্রতারণা করা হয়েছে, প্রতারণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যার ফলে আজকে তারাই আজকে বলছেন, কেউ বলছেন প্রতারণা, কেউ বলছেন ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে। বাস্তবতাই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই তথাকথিত জুলাইয়ের আন্দোলন হয়েছে। ইরা, আপনি যেটা বলছেন যে ইরা তো একটা সাধারণ জনগণের সাথে প্রতারণা করে, একটা জনপ্রিয় স্লোগানকে ব্যবহার করে মিথ্যা তথ্য অপপ্রচার দিয়ে গণতন্ত্রের মানুষকে না, সাংবিধানিক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিল। কিন্তু আজকে জনগণ বুঝছে যে এরা একটা প্রতারক। এরা গেল কেন সেটা বলেন তো একটু, তারপরে না হয় আসলে এটা খেপিয়ে তোলা গেল কেন? আমরা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় ছিলাম এবং সাধারণ ছাত্রদের কাছে একটি পপুলার স্লোগান ছিল কোঠার সংস্কার আন্দোলন। যে আন্দোলনে যে কোঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী একাত্মতা ঘোষণা করেছেন, ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছেন, ছাত্রলীগ ছাত্র সভা করে এই কোঠা সংস্কারের পক্ষে সরকারকে আহ্বান জানিয়েছেন মেনে নেওয়ার জন্য। সরকার মেনে নিয়েছে। এর উপর দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে বিকৃত করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছে। এবং আর একটা, আপনি আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো কারা করেছেন? 7.62 রাইফেল কাদের হাতে ছিল? এইগুলো করার মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 7.62 রাইফেল পুলিশের হাতে ছিল, পুলিশের হাতে ছিল, কিন্তু এই রাইফেল তখন যে পুলিশের কাছে কিন্তু তখন এই রাইফেল ছিল না। পুলিশের রাইফেল ছিল আপনার রাবার বুলেট যেটা ছোড়া যায়, সেই রাইফেল ছিল। এবং আপনি যেটা বলছেন যে যদি আবু সাইদকে পুলিশ গুলি করে থাকে তাহলে তার রক্ত, আপনি দেখেন তো এত মৃত্যুর ছবি ভাইরাল হলো, তার রক্ত গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে তো রক্ত বেরোবে। আবু সাইদের ক্ষেত্রে রাবার বুলেটের ব্যবহার হয়েছিল, কিন্তু পুলিশ অনেক হত্যাকাণ্ড করেছে। পুলিশ তো আমি রাবার বুলেট, আমি বললাম রাবার বুলেট ব্যবহার হয়েছে, রাবার বুলেটে মারা যায় কি না, হ্যাঁ যেতে পারে, আমি এতে কোনো জায়গা লাগলে, কিন্তু সেইটা সেই ধরনের কোনো ভাইরাল হয়েছে ছবি? মুগ্ধ আগের দিন আপনি কি করছেন, একটা স্ট্যাটাস দিচ্ছে, আপনি জানেন, পরের দিন মুগ্ধ পানি দিচ্ছেন, সেখানে মুগ্ধ পড়ে গেল, কিভাবে পড়লে এটা ভাইরাল হয়েছে, তার গুলি লাগছে কিভাবে। আপনি একটা জিনিস শারমিন, আপনাকে আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? যেদিন 3 তারিখ তারা এক দফার আন্দোলন ঘোষণা দেয়, সেদিন তাদের উপর কোনো হামলা হয়েছে ছাত্রদের উপর? হ্যাঁ, আপনি বলতে পারেন আগের দিন ছাত্রলীগ সাধারণ ছাত্রদের ধাওয়া পাল্টা হয়েছে, কোনো গোলাগুলি হয়েছে? কেউ মারা গেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা অঞ্চলে কোনো সাধারণ ছাত্র, সাধারণ মানুষ, ইভেন কি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপরে হামলা হয়নি, বরং একজন পুলিশ মারা গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? তাহলে যদি ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপরে হামলা করতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো রক্তাক্ত হতো। আমি মনে করি, আপনি দেখেন জাতিসংঘের প্রথম রিপোর্ট যেটা দিল, আপনি জানেন যে 2024-এর 16ই জুলাই থেকে 8ই জুলাই পর্যন্ত, 8ই আগস্ট পর্যন্ত 650 জন মারা গিয়েছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের রিপোর্ট হচ্ছে আপনার যে, প্রথম আলো এবং ডেইলি স্টারের রিপোর্ট হচ্ছে যে 16ই জুলাই থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত মারা গিয়েছেন 329 জন, আর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট মারা গিয়েছেন 321 জন। তাহলে আর জাতিসংঘ বলছেন 650 জন, প্রায় কাছাকাছি। 15ই আগস্ট যখন ডক্টর ইউনূস বললেন যে 1500 মারা গেছেন, তখন জাতিসংঘ দ্বিতীয় প্রতিবেদনে বললেন যে 1400 মারা গেছেন 15ই আগস্ট পর্যন্ত। তাহলে 5ই আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এটা হচ্ছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, জাতিসংঘ যেটি 1400 মানুষের কথা বলছে। 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত তো মারা গেছে। তাহলে আমি প্রথম আলোর লিস্ট অনুযায়ী যে 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মারা গেল 329 জন, বাকি মারা গেল
15ই আগস্ট পর্যন্ত, তাহলে এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী? এই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? আমি একটা নিউজ দেখলাম যে কি কয় হিউম্যান ক্রাইসিস, তাতে কি আছে হেডলাইন, রুল উইদাউট ম্যান্ডেট, ডেথ উইদাউট ট্রায়াল। 47 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বাংলাদেশে। সেই বিষয়গুলো এখন রিপোর্ট আসছে, বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্সের রিপোর্ট আসছে, সেটি পরের কথা, সেই ব্যাখ্যাটা এই সরকার দেবে। কিন্তু আপনাদের যে ব্যাখ্যাটা দিতে হবে, আপনারা বলতে চান বা এটা আসলে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র বলছিলেন এখনো, যে জঙ্গিদের অপতৎপরতা এরকম ঘটনা ঘটছে, কিন্তু মানে যতই আপনার তথ্য দিচ্ছেন, কিন্তু সেই যে আবু সাইদকে যে পুলিশ গুলি করছে সেই ভিডিওটি আছে, সেটি রাবার বুলেট। তাইমকে যে পুলিশ গুলি করছে, একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করছে, সেটি দেখা যাচ্ছে। ইয়ামিনকে যে সেই কি বলে সেই ভ্যান থেকে ফেলছে, পিসি থেকে ফেলছে কিভাবে, সেটাও একদম মানুষের চোখের সামনে হচ্ছে। মানে এই বড় একটা ঘটনা মানুষকে যখন বারবার জুড়ে জুড়ে দেখানো হচ্ছে বা তখন কি আপনারা কিভাবে প্রমাণ করবেন যেটি আসলে পুরোটা? আমি আপনাকে বলি, সাইদ হত্যাকাণ্ডের তো আমরা বিচার চাইছি। আবু সাইদ হত্যাকাণ্ডের মাননীয় প্রধানমন্ত্রী সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আবু সাইদ হত্যা হয়, মুগ্ধা হত্যা হয়, আপনি যে নামগুলো হত্যাকাণ্ডের, সেই হত্যাকাণ্ডের কোনো বিচার চেয়েছে, এবং শুধু বলছেন যে আমাদের বিচার না, জাতিসংঘের প্রতিনিধির মাধ্যমে তদন্ত করে এই বিচার হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। এটি কিন্তু বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে এদের বিচার হবে না এই হত্যাকাণ্ডের। হ্যাঁ, আমি ধরে নিলাম পুলিশের গুলিতে হত্যা হতে পারে। ধরেন আমি যদি মেট্রো রেলে হামলা হচ্ছে, আবু সাইদের এখান থেকে মেট্রো রেলে হামলা হয়নি। এই যে মেট্রো রেলে হামলা হয়েছে, টেলিভিশন সেন্টারে হামলা হয়েছে, আপনার ত্রাণ মন্ত্রণালয়ের ইসে হামলা হয়েছে, বিভিন্ন স্থাপনার উপর হামলা হয়েছে, সরকারি ধন, তখন পুলিশ, এবং আপনি যাত্রাবাড়িতে একজন ট্রাফিক পুলিশ, সে কিন্তু কোনো মানে এই প্রতিরোধ মানে ছাত্রদের আন্দোলন ঠেকাইতে যায়নি, সে বাসায় আসতেছিল, তাকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, থানায় হামলা হয়েছে। এই সময় পুলিশ যদি আত্মরক্ষার্থে গুলি করে, ধরেন আমাকে হত্যা করতে এসে আমি আত্মরক্ষার্থে যদি গুলি করি, করতে পারে পুলিশ, গুলি করতে পারে, মারা যেতে পারে, আমি ওই হত্যাকাণ্ডেরও বিচার চাই, ঠিক আছে। কিন্তু এই আমরা যদি বলি যে আপনি যেমন যে রাবার বুলেটে গুলি হয়েছে, তাহলে ওই সময় তাদের কাছে 7.6 রাইফেল ছিল না সাধারণ পুলিশের কাছে? না, সাধারণ আবু সাইদকে যখন গুলি করছে সেটা রাবার বুলেট দিয়ে, কিন্তু তার মানে তাদের কাছে 7.62 বুলেট ছিল না, সেই পুলিশের কাছে ছিল না, তাই বলে আমি 7.6 রাইফেল কোন পুলিশের কাছে ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখতে, আমি তো খোঁজ নিয়েছি, মানে পুলিশ জাতিসংঘ যে তথ্য জানিয়েছে, পুলিশ আনুষ্ঠানিকভাবে ওএইচসিআরকে যে তথ্য জানিয়েছে, সেখানে তারা বলছে পুলিশের বিভিন্ন ইউনিট, ঢাকা মেট্রোপলিটন, চিটাগং মেট্রোপলিটন, মানে বিভিন্ন ইউনিটের কাছে ছিল। পুলিশের হয়তো কোন সংস্থার কাছে সেটা থাকতে পারে, আমি এটা অস্বীকার করি, ঠিক আছে। কিন্তু এই যে পরবর্তীতে ধরা পড়ছে সমন্বয়কারীদের কাছে, জামাতের নেতার কাছে এই 7.6 রাইফেল আপনি দেখেছেন, এটা তো আমরা ক্ষমতায় নেই যে আমরা এগুলো ধরে বা আমার কাছে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছে যে আমার কাছে এটা ছিল, এটা তো ধরা পড়ছে। এবং সমন্বয়কারীরা তো স্বীকার করছে যে আমরা যদি গুলি না করতাম, আমরা যদি মেট্রোরে হামলা না করতাম, তাহলে এই আন্দোলন বেগবান হতো না। কিন্তু তারা স্বীকার করছে, স্বীকার করার ভিতরে তো প্রমাণিত যে হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছে। আগের অনুষ্ঠানে আপনি বলছিলেন যে পুলিশ 2-1 জনকে হত্যা করে থাকতে পারে, আপনারা কি আসলে তাই মনে করেন যে এই পুরো গণঅভ্যুত্থানে যে শহীদদের একটা তালিকা বা নিহতদের যে তালিকা দেওয়া হচ্ছে, 2-1 জনকে আসলে পুলিশ হত্যা করেছে? আপনি 5ই আগস্ট থেকে, আমি বলতেছি 16ই আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে 329 জন, ঠিক আছে। আমি বললাম আপনারা দায় দিবেন ছাত্র কোন, আমি তো আগে বললাম যে কোনো বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড হয়নি, যেদিন ওরা এক দফার আন্দোলন দিচ্ছে সেখানেও তাদের উপর কোনো হামলা হয়নি। কোন সমন্বয়কার কি কোনো বিশ্ববিদ্যালয়ে মারা গেছে? আমরা যখন আমার কাছে শেষ করতে জানি, এরশাদ বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম শ্রেণীর নেতা রাউফুন বসুনিয়া, সেলিম দেলোয়ার জীবন দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহজাহান সিরাজ জীবন দিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাধারণ ছাত্রের জীবন গেছে? বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করছে তাদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, একটা পর্যায়ে একদিন করছে, কিন্তু যে কয়দিন আন্দোলন করছে সেদিন তারা এইখান থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গেছে, কোনো বাধা দেওয়া হয়েছে? আপনি বলেন তো, রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সাধারণ ছাত্ররা গেছে, বঙ্গভবনে গেছে, সেখানে কোনো বাধা দিয়েছে? পুলিশ তো গুলি করেছে, আমি বলি পুলিশ গুলি করছে কোথায়? যদি করে থাকে কোথায় করছে? যখন রামপুরে মানে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হচ্ছে সেটা আমরা দেখেছি। আমি আপনার বলি, যখন যাত্রাবাড়িতে পুলিশকে গুলি করা হয়, পিটিয়ে হত্যা করা হচ্ছে, তখন পুলিশ কি করবে? আমি যখন গুলি করতে, আমি এটা কোনো মায়ের কোল খালেও এটা আমি চাই না। যখন আপনাকে গুলি করছে, তখন আপনার কোমরে যখন পিস্তল থাকবে, তখন আপনি কি করবেন? আমার উত্তর দেন। আর একটা ধরেন ওই সময় পুলিশ গুলি করছে, আমি ধরে নিলাম আপনার কথা, পুলিশ আত্মরক্ষার্থে বা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে গুলি করছে,
পুলিশ যদি আন্দোলনকারীদের দোমাতে গুলি করতো তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে গুলি হতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুলি হতো। পুলিশ যদি ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য গুলি করতো তাহলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে গুলি করতো। যখন থেকে গুলি শুরু হলো সেই রকম 16 জুলাই থেকে, তখন তো শুধু ছাত্রদের আন্দোলন না, তারপরে সেটি আসলে ব্যাপক হারে না আমি এটা বলি যে 5ই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, 4 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে আমরা বিশ্ববিদ্যালয়গুলি, আমি আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে গুলি হয়নি, তাহলে যেখানে স্থাপনার উপর হামলা হয়েছে সেইখানে কারা অস্ত্র নিয়ে এসছে? তাহলে তদন্ত করা উচিত। আর আমার একটা উত্তর দেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কারাই হত্যাকাণ্ডগুলো, কেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে না? কেন এই হত্যাকাণ্ডে, বা 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে কেন এই হত্যাকাণ্ডের বিচার হবে না? এখনো কিন্তু 1500 জন, জাতিসংঘ যে বলেছেন, আমি বলি জাতিসংঘ যে বলেছেন 1400 জন মারা গেছে, আজকে এই পর্যন্ত কতজনের লিস্ট প্রকাশিত হয়েছে? কতজনের লিস্ট? সরকার 836 জনের মধ্যে একটা তালিকা প্রকাশ করছে, সরকার 836 জন প্রকাশিত হয়েছে। তাদের 800 জনের কি তারা বিচার করতে চাচ্ছে? অনেকের অর্ধেক, মানে 500-র উপরে লোকের বিচার হবে না, এই জায়গা তারা চলে গেছে। আমি যদি লিস্টটার প্রথম আলোর হিসাব ধরি তাহলে 5ই আগস্ট পর্যন্ত 329 জন। একই কথা আমি যেটা আপনি প্রশ্ন করেছেন বলতেছি, এরপরে হত্যাকাণ্ডগুলোর কেন বিচার হবে না? না, নিশ্চয়ই সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, কিন্তু আপনাদের সময় যে হত্যাকাণ্ডগুলো হলো এবং সেটি আপনাদের নির্দেশনা, কারফিউ চলাকালীন সময়ে দেখা মাত্র গুলি, শুট অন সাইটের নির্দেশনাও ছিল। কারফিউর সময় কোনো গুলি হয়েছে? আপনি বলেন তো কোথায় গুলি হয়েছে কারফিউর সময়? যখন সন্ধ্যা করে, মানে না কারফিউ, তারপর যখন আন্দোলনগুলো চলছিল। আমি বলছি কারফিউর সময় কোথাও গুলি হয়েছে, একটা জায়গার নাম বলেন। জি, আমি এভাবে কারফিউর সময় কোথায় কোথায় গুলি হয়েছে বা গুলি হয়েছে কিনা এখন ঘটনাগুলো ধরে দেখাতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে খবরগুলো খুলে নিয়ে বসি নাই, কিন্তু যেই খবরগুলো সবাই দেখছে আর কি, প্রতিদিন দেখছে বা গণমাধ্যমে যেটি বারবার দেখানো হচ্ছে, সেগুলোই তো মানুষকে আলোড়িত করেছিল মূলত। ধরুন আমি যে হত্যাকাণ্ডগুলোর কথা বলছি সেগুলো স্বীকার করবেন, আমি কিছুটা দায় তাহলে স্বীকার করবেন যে আসলে এতটুকু দায় স্বীকার করি, এতটুকু করি না। আমি আপনাকে বলি হত্যাকাণ্ডের হয়েছে এটা আমি অস্বীকার করি না, কিন্তু হত্যাকাণ্ড কে করছে? পুলিশ যে হত্যাকাণ্ডগুলো করেছে সেগুলোর দায় কি আপনি স্বীকার করবেন? আমি কি পুলিশ যে হত্যাকাণ্ড করেছে আমি তো বলি না যে পুলিশ যে হত্যাকাণ্ড করেছে, পুলিশ তার জীবন রক্ষাতে, মানে রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গুলি করতে পারে। পুলিশ তার রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গুলি করতে পারে, আমি তো এটি অস্বীকার করি না, কিন্তু এর বাইরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো কেন বিচার হবে না? তারা কারা করছে? জি, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার বাইরে যে গুলিগুলি করলো, যেগুলো দেখা গেল, রাষ্ট্রীয় সম্পদের বাইরে যে গুলি করে করছে, ও সমন্বয়কারী যে কথা বলেছেন গুলিগুলো আমরা করেছি, আমরা যদি গুলি না করতাম তাহলে আন্দোলন হতো না। আমরা দেখছি পুলিশ ভ্যান থেকে এপিসিতে কিভাবে লাশ ফেললো, ইয়ামিনের লাশ। আমি তো বললাম, আপনারা কি তার দায় স্বীকার করেন? কয়েকটা হত্যাকাণ্ড যেগুলো মানুষকে আলোড়িত করছে সেগুলোর দায় কি আপনারা স্বীকার করেন? আমি প্রত্যেকটা হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করা উচিত, প্রত্যেকটা হত্যাকাণ্ড হৃদয়ে আঘাত মানুষের মানে আসা উচিত। যেগুলোর ফুটেজ আছে সেগুলো তো আমি সামনে দেখছি না, সব হত্যাকাণ্ডের ফুটেজ আছে, আপনি যদি রাখিয়ে দেন তাহলে হবে না। আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, কিন্তু আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়ার সময় একজনের পিটেই মারছে তখন আপনার হৃদয় কাঁপে না? নিশ্চয়ই। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন পঙ্গু, একজন চাকরিজীবী ছাত্রলীগ করতে আপনার হৃদয় কাঁপে না? যখন রাজশাহীতে একটি কলেজে পরীক্ষা দিতে গেছে একটি মেয়ে, পরীক্ষার হলে তার গায়ে হাত দিচ্ছে, শারীরিক নির্যাতন করছে, এই দেশের মানুষের হৃদয় কাঁপে না? আপনি যখন আপনি রাজনৈতিক দলের মানুষ মরছে তার উপরে হৃদয় কাঁপা বিষয়টা না রাজনীতির সাদা, আমি বলছি দায়ের কথা, আপনারা কি কতটুকু দায় নেবেন কিনা? আমি বলেছি রাজনৈতিক হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ডের সবাই হৃদয় কাঁপা উচিত। এই যে 8ই আগস্ট গাজীপুরে একজন সাংবাদিককে যেভাবে পিটি হত্যা করেছেন, কই আমাদের দেশে ওই সুশীলদের তো হৃদয় কাঁপে না? আপনি পুরনো ঢাকায় যখন একজন ব্যবসায়ীকে হত্যা করার পর তার উপর পাথর নিক্ষেপ করছে আর উল্লাস করছে, হৃদয় কাঁপে না? আমি আবু সাইদের হত্যাকাণ্ডের জন্য যেমন আমি নিন্দা জানাই, আমার অন্তরে লাগে। আবু সাইদের মা, আবু সাইদ যদি আমার ভাই হতো আমার এটা লাগে, কিন্তু আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। যদি পুলিশ দায়ী থাকে পুলিশের বিচার হবে, যদি ছাত্রলীগ দায়ী থাকে ওখানকার ছাত্রলীগের বিচার হবে, যদি অন্য কেউ করে থাকে তারও বিচার হতে হবে। আমি হত্যাকাণ্ড আমার হৃদয় কাঁপে। কিন্তু যখন সরকার প্রধানের নির্দেশে যখন মানে গুলি হয় না, সরকার মানে আপনি আইনের ছাত্র, ফৌজদারি কার্যবিধির একটা ধারা আছে যে কোন পরিবেশে কে
সরকারি সম্পত্তি রক্ষা করার পুলিশ নির্দেশ দেয়, সেখানে প্রধানমন্ত্রী লাগে না, স্বরাষ্ট্রমন্ত্রীরও লাগে না নির্দেশনা। আপনি যদি সময় দেন আমি আপনাকে আপনি তো আইনের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার্থে যে কেউই সেটা করতে পারে, শুধু পুলিশ না। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা রাখে না। হ্যাঁ, প্রধান যেটা নির্দেশ অনেকগুলো ঘটনা, আমি অন্তত যে ঘটনাগুলোর কথা বলছি সেখানে তো দেখা যাচ্ছে পুলিশ সেলফ ডিফেন্সে করছে না। আমি তো বলছি যে পুলিশ যদি হত্যাকাণ্ড যদি বলছেন তো এইজন্যই জিজ্ঞাসা করছি যে শোনেন, পুলিশের হত্যাকাণ্ডে যদি পুলিশ করে থাকে, পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী তো বলছিলেন যে পুলিশ যদি করে থাকে পুলিশের বিচার হবে। আপনি দেখেন তো, আমি আপনারা বলি গোপালগঞ্জের 3 জন উপদেষ্টা নির্দেশ দিচ্ছে গুলি করার লাগে, গণহত্যা করছে, 3 জন উপদেষ্টা নির্দেশ দিচ্ছে। আমি যদি বলি প্রধান উপদেষ্টার নির্দেশেই 3 জন উপদেষ্টা তদারকি করছেন গোপালগঞ্জে কিভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়। এরকম নির্দেশনা কি আমাদের আমলে কোনো ছবি দেখাতে পারবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বৈশা বা অন্যান্য মন্ত্রীরা বৈশা নির্দেশনা দিচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে কোর কমিটির বৈঠক হতো, যেখানে পুলিশ প্রধান, ডিবি প্রধান, এনএসআই প্রধান, এরকম প্রধানেরা বসতেন, বসে তারা সিদ্ধান্ত নিতেন যে কিভাবে আসলে আন্দোলন দমানো যাবে, সেগুলো তো হতো। আমি ওনার বাসায় বসতো কিনা, আমি মন্ত্রীও ছিলাম না, আমি জানি না। যদি বসে থাকে তারা হয়তো সার্বিক পরিস্থিতি পরিবেশ শান্ত রাখার জন্য তারা বসতে পারে, আমি হয়তো বসতে পারে। ওনার বাসায় কারা বসছে না বসছে এই কথা আপনি বলছেন, আমরা শুনছি, কিন্তু হয়তো সার্বিক পরিস্থিতিতে দেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য বসতে পারে। মানুষ হত্যা করার না, আন্দোলন দমানো, শোনেন, আন্দোলন দমানোর জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমানোর জন্য হামলা হতো, বিশ্ববিদ্যালয়গুলো হামলা হতো, আমি কোনো না, দুঃখিত, দমানোর জন্য ওইখানে করা হয়েছে। যখন আপনি মেট্রোরে হামলা করছেন তখন তো দমানোর জন্য নির্দেশ দেওয়া হবে, ওইটা রক্ষা করার জন্য। যখন আপনি বিটিভিতে হামলা করছেন তখন দমানোর জন্য হয়তো নির্দেশ দেবে, সরকার তার সরকারি সম্পত্তি রক্ষার চেষ্টা করবে। যখন আপনি কারো বাড়ি হামলা করছেন তখন দায়িত্ব হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাঁ সেখানে। তার মানে আসলে যদি সামারি করি, এই আলোচনাটা আপনার সাথে আগেও হয়েছে, একাধিকবার হয়েছে, তার মানে সামারি যে আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো দায় দেখছেন না এই মানুষ হত্যার পেছনে। মানুষ হত্যার পিছনে দায় দেখছি না আমি, এটা বলতেছি না তো। আমি হত্যা করি তো অবশ্যই আমি দায়ী, আপনি তো জোর করে আমার উপর চাপাই দেবেন না। আমি যদি তদন্ত সাপেক্ষে দায়ী হয়ে থাকি তাহলে আমি দায়ী। আমি যদি দুঃখিত, আমি যদি দায়ী হয়ে থাকি তাহলে আমি দায়ী। তদন্ত সাপেক্ষে যদি আমাকে দায়ী করানোর জন্য দায়ী করেন তাই তো দায়ী না, আপনি তদন্ত করেন। আমরা তো বলছি জাতিসংঘের মধ্যে তদন্ত করেন, যদি দায়ী হয়ে থাকে সরকার, অবশ্যই সরকার জনগণের মুখোমুখি হবে। আমি তো বলিনি যে এই হত্যাকাণ্ডের দায়িত্ব তদন্ত করলে আসলে আপনারা মানবেন, মানে এখনকার তদন্তের উপর আপনাদের কোনো আস্থা নাই, জাতিসংঘের তদন্তের উপর আস্থা নাই। জাতিসংঘের তো মহাসচিবই বলছে জাতিসংঘের কেউ বিশ্বাস করে না। তাহলে তদন্ত কার তদন্ত আপনারা বিশ্বাস করেন? আপনি বলেন না, আপনি তদন্ত করেন না, আসেন না, আপনি তদন্ত করেন না। যে আমি তো তদন্তকারী সংস্থা না, আমি বলছি তদন্ত যারা তদন্ত করা তাদেরকে দিয়ে তদন্ত করেন না। জি, পুলিশও তাদের মানে বলছে যে তারা কিভাবে বল প্রয়োগ করেছে, তার জন্য তারা মানে তারা যে 7.62 রাইফেল ব্যবহার করেছে সেই তথ্য তারা জাতিসংঘকে দিচ্ছে। মানে পুলিশও বলছে এখন যে তদন্ত হচ্ছে সেই তদন্তে এই পুলিশকে বলছে তার মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে হত্যা করছে, এখন যে পুলিশ আছে 44 জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ এই তথ্য দিচ্ছে। আমরা এটা বিচার চাই। আপনি আপনার বলি ইনায়তপুর থানায় 15 জন পুলিশকে হত্যা করা হয়েছে, এক থানায়। ওর ভিতরে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিল, সে চিৎকার করে বলেছেন আমার পেটে ব্যথা। জি, পুলিশ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটাও আমরা দেখেছি, নিশ্চয়ই সেটা এই হত্যাকাণ্ডগুলো কারা করছে? জি, সেই প্রশ্নটা আপনারা করতেই পারেন, খুবই যৌক্তিক প্রশ্ন। এই হত্যাকাণ্ডগুলো কারা করছে, তাদের বিচার কবে হবে, কিভাবে হবে, কিন্তু আমার আসলে বারবার আপনাদের বিচার হবেই না, আপনাদের আপনারা দায় স্বীকার করবেন কিনা, আপনারা আসলে দায় স্বীকার করবেন না বলেই মানে এখন পর্যন্ত দায় দেখছেন না। যদি প্রমাণিত হয় সেই যদির মধ্যে আপনারা আছেন। আবার একটু নির্বাচনের প্রসঙ্গে আমি শুনছিলাম ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকার দিচ্ছেন একটা ভারতীয় গণমাধ্যমকে, তিনি বলছেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না, হতে পারবে না, অবৈধ নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, মানে অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ। এরকম কোন পরিকল্পনা কি আপনাদের এখন চলছে যে সামনে নির্বাচনকে প্রতিহত করার? আগে নির্বাচন হোক তারপর সিদ্ধান্ত নেব। জি, এখন তো নির্বাচন হচ্ছে কিনা তো বোঝা যাচ্ছে না। আগে নির্বাচন হোক, নির্বাচনের তারিখ ঘোষণা হোক। ওই যে 26-এর প্রথমার্ধে, মানে ফেব্রুয়ারি, তাদের পার্টনারাই তো বলতেছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। আমরা দেখি আগে ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়। যদি নির্বাচন হয় আপনাদের সিদ্ধান্ত কি প্রতিহত করা? যদির কোনো উত্তর নাই। যে নির্বাচন হলে আমি মনে করি, আমি তো শুরুতেই বলছি, যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্বকারী যে দল, সেই দলকে বাদ দিয়ে যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে,
গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র উদ্ধার হয়েছে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে, জনগণ যদি সেই নির্বাচন মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই, এটা জনগণের উপর ছেড়ে দিলাম। মানে সেই জনগণের উপর ছেড়ে দিলে তো আসলে জনগণ তো আর কেউ বলে যেতে পারে না কি করবে তারা। ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম যে অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ, আবারও সেই জনগণের কথাই বলছেন। সেজন্য আসলে প্রশ্নটা করছিলাম যে আপনাদেরকে প্রতিহত করবার পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনাদের দলের সাধারণ সম্পাদক বলছেন। এটা জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে, আমরা জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেব কি করব। খুবই ভেগ কথা, জনগণ সিদ্ধান্ত নেবে, যা হয়তো আপনারা স্পষ্ট করবার মতো অবস্থায় এখনো নাই। একটু আরেকটা প্রশ্ন যেটি ঘুরে ফিরে আসছে, বিভিন্ন গণমাধ্যমে আসছে যে জয়ী হচ্ছেন ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার উত্তরসূরি, সম্প্রতি তাকে রাজনীতিতে সক্রিয় করেছেন শেখ হাসিনা, এরকম খবর আসছে, এবং কয়েকদিন আগে ভারতে গিয়ে দেখাও করেছেন সচিব অজিত জয়। এরকম কোন নির্দেশনা কি এখন পর্যন্ত, আমার মনে হয় সবশেষ আলোচনায় আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো আপডেট আছে? না, দেখেন আমাদের দলের নেতা নির্বাচিত হয় কাউন্সিলরের মাধ্যমে। বঙ্গবন্ধুর তো আওয়ামী লীগের সভানেত্রী হয়েছে, হ্যাঁ বঙ্গবন্ধুর মেয়ে বাঙালির অনুভূতির জায়গা, শক্তির জায়গা, কিন্তু উনি কিন্তু হুট করে আওয়ামী লীগের সভাপতি হয়নি। আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশের কাউন্সিলররা ওই কাউন্সিলের স্লোগান দিয়েছেন শেখ হাসিনাকে আমরা দলের প্রধান হিসেবে দেখতে চাই, উনি দলের প্রধান নির্বাচিত হয়েছে। আগামী দিনে কাউন্সিল হবে, সেই কাউন্সিলর যদি বাংলাদেশের কাউন্সিলররা মনে করে যে জয় শেখ সজীব ওয়াজেদ জয় তারুণ্যের প্রতীক, তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, তাহলে তিনি নেতা নির্বাচিত হবে। এখনো আমাদের এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমরা মনে করি এখনো বঙ্গবন্ধুর তনয়া তিনি হচ্ছেন আমাদের। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে, এই খবরটিও আসছে, বাংলাদেশের গণমাধ্যমেও আসছে। এইগুলো সম্পূর্ণরূপে আমি আপনাকে বললাম মিথ্যা, ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। কলকাতাতে আওয়ামী লীগের কোনো অফিস নাই। আচ্ছা, আরেকটা খবর, সেটি নিয়ে আমি গত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাত, তার সাথে কথা হচ্ছিল, তাকেও জিজ্ঞাসা করছিলাম, কারণ এই খবরের সূত্রটাও হচ্ছে আপনাদের দলেরই লোক রাশেক রহমান এবং নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন, জেলখানায় আছেন। তিনি আমার একটা অনুষ্ঠানে দুজনে এসে বলেছেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনাকে সসম্মানে দেশে প্রত্যাবর্তন করানো। একটা সর্বদলীয় বৈঠক যে হয়েছে সেই তথ্য আমরা জানি, কিন্তু তারপরে কোনো সিদ্ধান্ত এরকম কিছু হয়েছে এই ব্যাপারে আপনারা জানেন? আমি কলিমুল্লাহ সাহেব না রাশেক রহমান না, আমি আওয়ামী লীগের একজন কর্মী। কলিমুল্লাহ সাহেব উনি তো আওয়ামী লীগের না, উনি আমাদের সময় কট্টর ভাষায়, যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ছিলেন আপনি জানেন, উনি কট্টর ভাষায় সমালোচনা করতেন, তখন সমালোচনা করার সুযোগ ছিল। এখন উনি যখন এই সরকারের অপকর্ম বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তখন ওনাকে গ্রেপ্তার করছেন। এবং এখানে সর্বদলীয় মিটিং, ভারতের সর্বদলীয় মিটিং হয়েছে কি না এই ব্যাপারে আমি কোনো খবর জানি না, এমনি সামাজিক যোগাযোগে দেখেছি, কিন্তু এই আপনি যেটা বললেন এই ব্যাপারে আমার কিছু জানা নেই। আচ্ছা, না আপনাদের ভেতর থেকেই আসলে এই খবরগুলো আসছে, তো এইজন্য আসলে জিজ্ঞাসা করি। আপনারা সবাই জানেন নাকি কেউ জানেন? আমাদের ভিতর থেকে কে বলছে? এই যে রাশেক রহমান, তিনিও তো আওয়ামী লীগেরই। রাশেক রহমান আওয়ামী লীগের, হ্যাঁ, এবার রংপুরের নির্বাচনে নমিনেশন পেয়েছে, উনি আওয়ামী লীগের নীতি নির্ধারক না, আমাদের দলের নমিনেশন পাইছিল, তার বাবা আমাদের দলের কেন্দ্রীয় নেতা, এটা ঠিক আছে। কিন্তু উনি কিভাবে জানেন? আমি মনে করি আমার সাথে যতদূর আমাদের যারা আমাদের সহযোদ্ধা যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন বা আমাদের চাইতে সিনিয়র যারা আছেন দু একজন, তাদের সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, তারা এই ধরনের কোনো কথা আমাকে বলেনি, আমারও জানা নেই। সামনে আপনাদের পরিকল্পনা কি একটু সেটা বলবেন? মানে আপনারা দেশে যোগাযোগ করছেন, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে নির্দেশনাও দিচ্ছেন, কথাবার্তা হচ্ছে বলে আমরা জানি। কেমন পরিকল্পনা সামনে আগাচ্ছেন, বা সামনে দেশে ফেরার পরিকল্পনা কি? প্রশ্নটা আপনাদেরকে সবাই করে, আমিও করলাম। শোনেন, আমরা তো দেশের ভিতরে আছি। আমি যদি বলি আমাদের কতজন নেতাকর্মী দেশের বাইরে আছে, আমাদের 110 জনের বেশি এমপি, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী জেলখানায়, আমাদের প্রায় 3,90,000 নেতাকর্মী জেলখানায়, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে মানবতার জীবনযাপন করছে দেশের ভিতর। এবং আমরা মনে করি যে আজকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে, আপনি যেটা বললেন যে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কথাবার্তা ঐক্যবদ্ধ হচ্ছে, এবং বাংলাদেশের জনগণের যে প্রতারণা করে খেপিয়ে তুলেছিলেন, জনগণ আজকে ঘুরে দাঁড়াচ্ছেন। জনগণ বুঝছে যে শেখ হাসিনাই সঠিক ছিল, কারণ শেখ হাসিনা যা বলেছে আজকে কিন্তু সেটা বাস্তবে রূপ দিচ্ছে এই অবৈধ অসাংবিধানিক সরকার প্রধান ইউনূস। শেখ হাসিনা সেদিন বলেছিল যে এই বিদেশি অপশক্তি এই দেশে সামরিক ঘাঁটি, সেন্ট মার্টিন দ্বীপ এবং করিডোর নিতে চায়, একটি খ্রিস্টান অঙ্গরাজ্য করতে চায়। আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এবং শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, যেভাবে মানুষের নিরাপত্তা দিয়েছেন,
যেভাবে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে চিন্তা করেছেন, কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা করেছেন, আজকে কিন্তু সেই বাংলাদেশ নাই। তাহলে দেশের আজকে- মানুষ বুঝতে পারছে বা দেশের মানুষ চাচ্ছে, আমি- তাহলে কেন শেখ হাসিনা ফিরছেন না? শেখ হাসিনা ফিরবে, 30টা সেকেন্ড সময় দেন আমার। শেখ হাসিনা কেন ফিরতেছে না? আজকে দেখেন, আজকে একজন সাবেক সচিব তিনি কি বলছেন, উপদেষ্টা দিকে ইঙ্গিত করে বলছেন 8 জন উপদেষ্টা সীমাহীনভাবে দুর্নীতি করছেন। আজকে ইউনূসের সবচেয়ে প্রিয়ভাজন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এই সরকারের মতো এত ভালো সৎ সরকার নাই, তাড়াতাড়ি এই সরকারে চলে যাওয়া উচিত। 29 লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন নতুন করে, তার ভিতরে 18 লক্ষ মহিলা। আপনারা বলতেন আমাদের আমলে শেয়ার বাজারে লুটপাট হয়েছে, হ্যাঁ শেয়ার বাজারে ধস নেমে নেই, আমি অস্বীকার করি না, মিছিল হয়েছে আমাদের বিরুদ্ধে, কিন্তু এই আমলে 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে চলে গেছে। মানুষ আজকে যে কৃষক সার কিন্তু 35 টাকা দিয়ে সরকারি ভর্তুকি দিয়ে দেওয়া হচ্ছে, আজকে সেই এই জন্য শেখ হাসিনা ফিরছেন না? মানে আমি না, শেখ হাসিনা মানুষ এখন বুঝতে পারছেন যে আমরা ভুল করছি, সাধারণ ছাত্র ভুল করছে। শেখ হাসিনা কেন ফিরতেছে না আপনি দেখেন নাই? প্রধান বিচারপতি, হ্যাঁ প্রধান বিচারপতির রায় আপনার পছন্দ না হইতে পারে, একজন প্রধান বিচারপতিকে মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে হাত বেড়ি পরিয়ে তাকে নিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ মানে রিমান্ডে নিয়ে যাচ্ছেন একটা হত্যা মামলা দিয়ে। আপনি যদি বলেন সেটিও খুবই নিন্দনীয়, সেটিও খুবই নিন্দনীয়। কিন্তু মানুষটা বুঝতে পারছে সবাই, তাহলে কেন আসছে না? মানুষ আসবে। আপনি আজকে বিচার বিভাগের যদি স্বাধীনতা থাকতো তাহলে আমরা যেতাম, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা কোর্টে হাজির হইতাম। আজকে আইনজীবীরা কোর্টে দাঁড়াতে পারছে না, 83 জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ আমাদের আমলে কোনো আইনজীবীকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে, তাদেরকে বিএনপি আইনজীবীরা কেউ গ্রেপ্তার হয়নি। আপনি দেখেন না না, আপনি বলেন না বিএনপি, সুপ্রিম কোর্টে বিএনপির কোন আইনজীবী, বিএনপির এক নেতাই বলেছেন যে বিএনপির আমলে কোনো আইনজীবী গ্রেপ্তার হয়নি, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়নি 83 জন আইনজীবী। আপনি দেখেন গতকাল প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন, সম্ভবত নাসিরউদ্দিন অসীমের সাথে নিয়ে একটা ভিডিও দেখছিলাম। আমি তো বললাম যে আপনি দেখেন না, মানে যে একসাথে 83 জন গ্রেপ্তার হয়েছে। সেটা কি সেদিন কি হয়েছে যে সাবেক প্রধান বিচারপতির পক্ষে যখন দাঁড়াইছে তাদের উপর কিভাবে তাড়িয়ে গিয়েছেন মারার জন্য অন্যান্য সরকার সমর্থিত আইনজীবীরা। আজকে মব সন্ত্রাস হচ্ছে, আপনি আদালতে যাবেন, মব সন্ত্রাস হচ্ছে, এজন্য শেখ হাসিনা দেশে ফিরতে পারছে না। আমি মব সন্ত্রাস হচ্ছে, আজকে জীবনের নিরাপত্তা নাই, কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা। জনগণ যেভাবে 17ই মে 81 সাল ঝড় বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা নগর লোকারণ্য হয়েছিল, সেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জনগণ সেদিন দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা, তার মধ্যে শেখ হাসিনা ফিরে এসেছিলেন। সেদিন সামরিক শাসকরা চেষ্টা করেছিল শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসে। আবার শারমিন, আপনাকে আমি বলি, এমন একদিন আসবে এই ঢাকার শহর জনগণ জয় বাংলার মুখরিতে স্লোগান দেবে, ঢাকার শহরে সব কর্নারে জয় বাংলার স্লোগান হবে, শেখ হাসিনা আল্লাহর রহমতে দেশে ফিরে আসবে, বাংলাদেশের মানুষকে আবার এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে সেই দিন কবে আসবে সেরকম কোনো আভাস আপনারা দিতে পারেন? এটা আজ হইতে পারে, কাল হইতে পারে, 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 1 বছর হতে পারে। 6 বছর পর উনি দেশে ফিরছিলেন, বঙ্গবন্ধু হত্যা করার পর ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি। দেশে আসার পর উনি 32 নম্বরে ঢুকতে পারেন নাই, 32 নম্বর তালা দিয়ে রাখা হয়েছিল, উনি 32 নম্বরে রাস্তায় যাই নামাজ বিষয়ে চোখের পানি ফেলে। জি, মানে শেখ হাসিনা দেশে ফিরবেন, আজ হোক কাল হোক, আপনি সেটি বলছেন, কিন্তু শুরু করেছিলাম যে বিষয় সেটি নিয়ে আসলে জানতে পারলাম না। ভাবছিলাম আপনি হয়তো সরাসরি ব্যক্তি হবে যার কাছ থেকে বিস্তারিত জানা যাবে। সামনে যদি সুযোগ হয়, যদি মনে হয় যে এটা বলার মতো, মানে মানুষের মতো দানা বাঁধে, কারণ এখানে অনেক রকম কথা আছে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, অনেক রকম ষড়যন্ত্র করছে, তখন যদি আপনাদের বক্তব্য কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটা যদি একটু স্পষ্ট না হয়, মানুষ তো এটাও ভাবতে পারে যে শেখ হাসিনা যে বক্তৃতা দিচ্ছে ওইটাই তার বক্তৃতা। সারা বাংলাদেশে প্রতিদিন যে কথা বলছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আমি নির্দেশনা দিচ্ছেন, এটাই তার বক্তৃতা। আর আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগের ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস না। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রাম করে, অপশক্তিকে উৎখাত করে, সাম্প্রদায়িক শক্তি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছেন, পাকিস্তানের হানাদার বাহিনীর লড়াই করেছেন, এই বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া এরশাদ খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াই করেছেন, বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র, আওয়ামী লীগ ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে গিয়েছেন।